শহরের ফুটপাতের ধারে পরপর কয়েকটি ফাস্টফুডের স্টল রয়েছে। কেউ এগরোল বিক্রি করছে, কেউ চাউমিন, কেউ বা ফুচকা, আবার কেউ মোমো। তারই মাঝে মনিকা এবং তার শাশুড়ি মালতী দেবী তাদের অভিনব আইটেম মোমো ফুচকা নিয়ে স্টল দিচ্ছে। সব দোকানে মোটামুটি ভিড় হলেও তাদের দোকানের ভিড় দেখার মতো। পুরো সারিতে যত দোকান আছে তারই মধ্যে সারাদিন এই স্টল সব থেকে বেশি ব্যস্ত থাকে। কিন্তু তাতেও দুই শাশুড়ি বউয়ের সংসার চলা ভারী মুশকিল হয়ে যায়। এটা তাদের ব্যক্তিগত ব্যবসা নয়। এই সমস্ত স্টলের মালিক হলেন ধনী ব্যবসায়ী রঞ্জন বাবু। বাকিরা তার দোকানের কর্মচারী মাত্র। দিনের শেষে তিনি তাদেরকে নামমাত্র পারিশ্রমিক দেন এবং বাকি লাভের অংশ তিনি নিজেই রাখেন। এমনই একদিন ভোরবেলা উঠে দুই শাশুড়ি বউ মোমো ফুচকা তৈরি করার জন্য জিনিসপত্র নিয়ে বসেছিল। এমন সময় রঞ্জনবাবু দুটো বস্তাতে ময়দা এবং সবজি নিয়ে আসেন এবং সেগুলোকে সামনে নালার উপরে রেখে দেন। ছি মালিক, আপনি কি করলেন? এই নালাতে কত নোংরা আপনি জানেন? এভাবে সব জিনিসপত্র এখানে রেখে দিলেন, সবকিছু তো নোংরা হয়ে গেল, আর ব্যবহার করা যাবে না। সেই তো বাবু, আমাদের মোমো ফুচকার এত সুনাম, বাইরে থেকে লোকজন খেতে আসে, তাতে যদি এরকম নোংরা থাকে তাহলে তো মুশকিল। তাছাড়া এগুলো খেয়ে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়বে। আমরা কি জেনে বুঝে এগুলো কাউকে দিতে পারি বলুন? এই শোনো, তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। এখানে সমস্ত স্টল গুলোর জিনিসপত্র আমি সাপ্লাই করি। তোমরা শুধু কর্মচারী, নিজেদের মতো কাজ করে আর পয়সা নিয়ে চলে যাও। কে কি করছে আর কিভাবে করছে ওসব নিয়ে অত বেশি মাথা ঘামাতে হবে না। কিন্তু আমরা তো খারাপ কিছু বলছি না। আপনি ভেবে দেখুন না, একবার যদি আমাদের স্টলের নাম দুর্নাম হয়ে যায় তাহলে ব্যবসা কি আর চলবে? ওরে বাবা, দুদিন মোমো ফুচকা বানিয়ে তো নিজেকে অনেক বড় ব্যবসায়ী মনে করে ফেলেছিস। আর বেশি কথা বললে না এখান থেকে তাড়িয়ে দেবো। আর শোন, আমি যদি একবার এখান থেকে তোদেরকে তাড়িয়ে দিই আর কেউ তোদেরকে নেবে না, এই কথাটা মাথায় রাখিস। যতটুকু বলা হচ্ছে ততটুকু কর আর চুপচাপ কেটে পড়। আর যদি বেশি মাথাবাতি করেছিস তোরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবি। রঞ্জন বাবু এরকমই মানুষ ছিলেন। তিনি শুধু নিজের লাভটুকুই দেখতেন। তাতে কার কি ক্ষতি হলো না হলো তাতে তার কোনো কিছু যায় আসে না। কিন্তু দিনের পর দিন এসব জিনিসপত্র হতে দেখে দুই শাশুড়ি বৌমা মনে মনে ঠিক করে তারা কারোর ক্ষতি হতে দেবে না। এতে করে তাদের ব্যবসা চলুক আর নাই চলুক। একদিন তাদের দোকানের পুরনো খদ্দের সোমা তার ছেলে টুটুনকে নিয়ে তাদের দোকানে খেতে আসে। কই গো দিদি, তাড়াতাড়ি 2 প্লেট গরম গরম মোমো ফুচকা দাও তো। আমার ছেলে সেই সকাল থেকে বায়না করছে। তোমরা তো জানো ও তোমাদের দোকানের মোমো ফুচকা খেতে কত ভালোবাসে। এই 1 সপ্তাহ না ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই ওকে নিয়ে আসিনি। এখন শরীরটা ভালো হয়েছে তো এবার সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে জানো। সোমা, তুমি কিছু মনে করো না, কিন্তু আমার মনে হয় না এখন বাচ্চাদের এসব খাওয়ানো উচিত। দেখো, একই হচ্ছে এসব ফাস্ট ফুড, তারপর ওর শরীর অসুস্থ। তুমি বরং না ওকে অন্য কিছু কিনে দাও। আরে তোমার মাথা খারাপ নাকি? এখন আমি যদি ওকে এখান থেকে মোমো ফুচকা না খাইয়ে ফেরত নিয়ে চলে যাই তাহলে ও তো আমাকে পাগল করে দেবে। তাছাড়া ওর শরীর এখন সুস্থ আছে, সেরকম কিছু সমস্যা হবে না। সোমা, তুমি মায়ের কথা বোঝার চেষ্টা করো। এই মোমো ফুচকা না হাইজিন নয়, এতে করে তোমার বাচ্চার শরীর আবার অসুস্থ হয়ে পড়তে পারে। মনিকা এভাবে বোঝালে সোমা তার কথা বুঝতে পারে এবং বলে, আমি বুঝতে পেরেছি তোমরা কি বলতে চাইছো, কিন্তু যদি এই খাবার হাইজিন না হয় তাহলে তোমরা বিক্রি করছো কেন? এখন আমাকে এভাবে সতর্ক করছো সেটা ঠিক আছে, কিন্তু বাকি লোকেরা তারা তো জানতেই পারবে না, এতে করে তো তাদেরও ক্ষতি হবে। আমরা সবকিছুই জানি, কিন্তু আমাদের হাত তো বাঁধা বলো। তাই যেভাবে সম্ভব আমরা মানুষকে সতর্ক করা ছাড়া আর সেরকম কিছু করতে পারবো না গো। আপাতত তুমি বুঝে গেছো, এটাই আমার কাছে অনেক। সোমা নিজের ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু রঞ্জনবাবু আড়ালে দাঁড়িয়ে তাদের এই কথোপকথন শুনে নেন এবং তাদেরকে খুব বকাবকি করেন। তোদের দুই শাশুড়ি বউকে এত বারণ করা সত্ত্বেও তোরা আমার সঙ্গে শত্রুতা করছিস। গরিব ভিখারি হয়ে শহরে কোটিপতি রঞ্জন ব্যানার্জির সঙ্গে শত্রুতা? বেরিয়ে যা, আজ থেকে তোদের এখানে কোনো জায়গা নেই, বেরিয়ে যা এক্ষুনি। এভাবে রঞ্জনবাবু তাদের দুজনকে তাড়াতে তাড়াতে সেখান থেকে বের করেন। গর্ভবতী মনিকা এবং তার শাশুড়ি মালতী দেবী তাদের ব্যাগপত্র নিয়ে আবার গ্রামে ফিরে আসেন। সেখানে মালতী দেবীর অসুস্থ স্বামী সমরবাবু এবং মেয়ে চামেলি থাকতো। তাদেরকে ফিরে আসতে দেখে চামেলি বলে, কি গো মা, তোমরা এভাবে ফিরে এলে যে? সব জিনিসপত্র নিয়ে চলে এসেছো, কিছু হয়েছে নাকি?
চামেলির কথা শুনে তারা তাদেরকে সমস্ত ঘটনা বলে। সবকিছু আমার জন্যই হয়েছে। ছেলেটাকে শহরে পাঠিয়ে দিলাম, চেয়েছিলাম দুটো পয়সা রোজগার করে আমাদেরকে পাঠাবে, কিন্তু শহরে গিয়ে যে নতুন সংসার পাতবে আর আমাদের এইভাবে অবহেলা করবে আমি কখনোই ভাবিনি। জানি না ছেলেটা কেন এরকম হয়ে গেল। ওকে তো কখনোই আমি সেই শিক্ষা দিইনি। ওর খোঁজে কত জায়গায় ঘুরলাম, সংসার চালানোর জন্য লোকের ভাড়া দেওয়া স্টলের মোমো ফুচকা বিক্রি করলাম, ওর জন্য কত অপেক্ষা করলাম, কিন্তু ও তো ফিরে এলো না। এখন তো মনে হয় আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। আচ্ছা মা, বাবা, আপনারা এত ভেঙে পড়ছেন কেন? কেউ একজন চলে গেছে বলে কি আমাদের জীবন থেমে থাকবে? আমরা যদি এভাবেই দুঃখ করে দিন কাটাই, তাহলে আমাদের আগামী প্রজন্ম কি ভাববে বলুন তো? তাদের জন্য আমরা কি উদাহরণ দেব? আপনার ছেলে তো নিজের জীবন নিজে এগিয়ে নিয়ে চলে গেছে, আর আপনারা চাইছেন আমরা, অর্থাৎ আমি আর আমার বাচ্চারা দুঃখে সারা জীবন কাটাই, তাই তো? মা, বৌদি একদম ঠিক কথাই বলেছে। দাদা চলে গেছে বলে আমাদের জীবন থেকে সবকিছু চলে গেছে এরকম ভাবার কোনো কারণ নেই। আমি তো বলবো তোমরা শহরে থেকে কিছু হারিয়ে আসোনি, বরং অনেক কিছু নিয়ে এসেছো। দেখো, তুমি আর বৌদি দুজনেই ফুচকা মোমো বানানোর ট্রেনিং নিয়ে এসেছো। এখন তোমরা যদি গ্রামে এই ব্যবসাটা শুরু করো, তাহলে আমার মনে হয় সেটা খুব ভালো হবে। ভেবে দেখো, আমাদের সঙ্গে যা কিছু হয় তার পিছনে কিন্তু কিছু না কিছু কারণ থাকে। তোমাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে সেটা তোমরা খারাপ ভাবে দেখছো কেন? এর পেছনে তো ভালো কিছু থাকতে পারে, তাই না? আমিও তো সারা রাস্তা মাকে এটাই বুঝিয়ে এসেছি, তবে একটা সমস্যা আছে। একটা নতুন ব্যবসা খুলতে গেলে না অনেক টাকা পয়সার ব্যাপার, আর আমাদের কাছে তো সেরকম পুঁজি নেই যে আমরা হুট করে একটা ব্যবসা করতে পারবো। আচ্ছা বৌদি, এই ব্যবসাতে কি কি জিনিসপত্র লাগবে একবার আমাকে বলো তো। এই ধরো না কয়েকটা পাত্র, যাতে করে এই জিনিসগুলো তৈরি হয়, সেগুলো মোটামুটি 20,000 টাকার মতো লাগবে। বাদ বাকি একটা ঠেলা গাড়ি আর খাবার তৈরির উপকরণ। বৌদি, টিউশন পড়িয়ে আমার কাছে না 1,015 টাকা জমা হয়েছে, আমি সেটা তোমাকে দিচ্ছি। আপাতত দোকান থেকে হাঁড়ি আর অন্যান্য জিনিসপত্রগুলো কিনে নাও। 5,000 টাকা বাকি থাকবে, সেটা আমরা মাসে মাসে শোধ করে দেব। দেখো বৌমা, এমনিতে আমার পায়ের সমস্যা, আমি বেশি হাঁটাচলা করতে পারি না, তবে আমি সারা জীবন কাঠের কাজ করে এসেছি। একটু যদি তোমরা সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে একটা ঠেলা গাড়ি তৈরি করে দিতে পারবো। আমার কাছে কয়েকটা রূপোর গয়না আছে, সেগুলো বিক্রি করলে ওই 1,000-3 টাকা হতে পারে। তা দিয়ে আমরা খানিকটা করে মোমো ফুচকা তৈরির উপকরণ কিনতে পারবো। আরে, এই তো দেখছি সত্যি সত্যি আমাদের ব্যবসা শুরু হওয়ার লক্ষণ। আমরা তাহলে কাল থেকেই সবকিছুর প্রস্তুতি শুরু করব। বাবা, আপনাকে কিভাবে সাহায্য করতে পারবো বলুন তো? আমরা তৈরি আছি। এরপর তারা জঙ্গল থেকে কাঠ জোগাড় করে এবং তারপর ঠেলাগাড়ি তৈরির কাজে লেগে পড়ে। 3 দিন পরিশ্রম করার পর সুন্দর একটি ঠেলাগাড়ি তৈরি হয়ে যায়। এরপর দুই শাশুড়ি বউ বাজারে যায় এবং ভালো ভালো কিছু পাত্র কিনে আনে। কয়েকদিন পর তারা মোমো ফুচকা তৈরি করার উপকরণ কিনে আনে এবং তাদের ব্যবসার প্রথম দিন ভোরবেলা উঠেই তারা সবকিছু তৈরি করে ঠেলাগাড়িতে সাজিয়ে গ্রামের বাজারের ধারে নিয়ে যায়। গ্রামের মানুষ ফুচকা তো জানতো ঠিকই, কিন্তু মোমো ফুচকা কি জিনিস সেই সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তাই কেউ সহজে তাদের দোকানের দিকে এগিয়ে আসতে চাইছিল না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কেউই তাদের কাছে এসে মোমো ফুচকা খায় না। মন মরা করে দুই শাশুড়ি বৌমা বাড়ি ফিরে আসে। মা, বৌদি, কি ব্যাপার? তোমাদেরকে এত দুঃখী দুঃখী মনে হচ্ছে কেন? তোমাদের ব্যবসা কি সেরকম চলেনি? না গো চামেলি, আজ আমাদের 1 প্লেটও মোমো ফুচকা বিক্রি হয়নি। আমি তো বলেছিলাম, গ্রামের মানুষরা এসব খাবার কোনোদিন চোখেই দেখেনি, তাহলে তারা খাবে কেন? এসব জিনিসপত্র এত টাকা খরচ করে এভাবে নষ্ট হয়ে গেল। আচ্ছা মা, তুমি সামান্য সামান্য ব্যাপার নিয়ে তো ভেঙে পড়ো কেন বলো তো? দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। পরের দিন সকালবেলা চামেলি দুই শাশুড়ি বউয়ের মোমো ফুচকা বানানোর ভিডিও রেকর্ড করে। এরপর তাদের সঙ্গে বাজারে গিয়ে সেই মোমো ফুচকা কিনে খায় এবং সেই ভিডিও ফেসবুকে আপলোড করে। তাকে মোমো ফুচকা খেতে দেখে রিনা নামে একটি বাচ্চা মেয়ে তার মাকে বলে, মা মা, ওই দেখো, ওই দিদিটা কিরকম একটা জিনিস খাচ্ছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো খেতে, আমাকেও একটা কিনে দাও না গো। না না, এসব শহরের জিনিসপত্র খেয়ে কোথায় শরীর খারাপ হয়ে যাবে, তাছাড়া ভালো খেতে হবে কি কে জানে। মা, তুমি একবার আমাদের দোকানের এই মোমো ফুচকা খেয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদের খারাপ লাগবে না। আর এগুলো না পুরোপুরি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা, তাই শরীর খারাপের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ গো দিদি, তোমার যদি খারাপ লাগে তাহলে তোমাকে টাকা দিতে হবে না, একবার খেয়ে তো দেখো। দুই শাশুড়ি বউয়ের রিকোয়েস্টে
রিনার মা তাদের কাছে যায় এবং 1 প্লেট মোমো ফুচকা কিনে খাওয়া শুরু করে। আরে এটা তো দারুণ খাবার, সত্যি খুব মজা লাগছে। এরকম ভালো আর টেস্টি খাবার আমি তো এই বাজারে কোনোদিনও খাইনি। তোমরা কি নতুন এসেছো নাকি? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ গো মা, এইসবে 2 দিন হয়েছে আমরা ব্যবসা খুলেছি। আগে শহরে বিক্রি করতাম, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা আবার গ্রামে ব্যবসা শুরু করেছি। কিছু খারাপ করোনি মাসিমা, খুব ভালো কাজ করেছো। আর আগে আসলে কোনোদিনও এইসব জিনিস দেখিনি তো, তাই ওভাবে বলেছিলাম, কিন্তু এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে। তোমাদের খাবার একেবারে 1 নম্বর। দেখবে কালকে আমি আমার পাড়ার মেয়েদেরকে তোমার এই মোমো ফুচকার কথা বলবো, আর ওদেরকে সঙ্গে করে নিয়ে আসবো। এভাবে এক এক করে তাদের স্টলে ভিড় বাড়তে শুরু করে এবং চামেলির ভিডিও চারিদিকে ছড়াতে শুরু করে, যার ফলে অনেকজন এসে তাদের দোকানের মোমো ফুচকা খায়। এভাবেই 2 শাশুড়ি বৌমার অভিনব খাবার গ্রামে এবং আশেপাশের গ্রামে বিখ্যাত হয়ে ওঠে। কদিনের মধ্যেই তারা ঠেলা গাড়ি ছেড়ে একটি বড় দোকান খোলে এবং তাতে কিছু কর্মচারীও রাখে। এভাবেই গরিব বউ শাশুড়ি কয়েকদিনের মধ্যেই কোটি টাকার মালিক হয়ে যায়। আবার অন্যদিকে রঞ্জন বাবু তার খারাপ জিনিস বিক্রি করার ফলে পুলিশের হাতে ধরা পড়েন। খবরের কাগজে এই খবর দেখে মালতী দেবী বলেন, এই দেখো বৌমা, লোভী রঞ্জন বাবুর কি দশা হয়েছে। আমরা কত করে সতর্ক করেছিলাম, কিন্তু লোকটা কোনোদিনও আমাদের কথা মাথায় নিল না। আজ মানুষের ক্ষতি হলো, আর নিজেরও তো। খুব ভালো হয়েছে মা, সময় থাকতে থাকতে পুলিশ ওনাকে ধরে নিয়েছে, তা না হলে উনি তো আরো বেশি মানুষের ক্ষতি করে ফেলতেন। এভাবেই সৎ উপায়ে রোজগার করা 2 শাশুড়ি বৌমা কোটিপতি হয়ে যায়, আর অন্যদিকে কোটিপতি লোভী ব্যবসায়ী তার শাস্তি পায়। আচ্ছা বলো তো বিট্টু, 13 গুণিত 5 কত হয়? ম্যাম, আমি বলতে পারবো না, 13 নামটা আমি ভুলে গিয়েছি। সে কি, আমি তো কালই তোমাকে বসে বসে 13 নামটা মুখস্থ করালাম, এর মধ্যেই ভুলে গেলে? তুমি না খুবই ফাঁকিবাজ, একদম পড়াশোনা করতে চাও না। আরে ম্যাম, আপনার মাথার উপরে ওটা কি? ওয়ে বাবা, অত বড় টিকটিকি কোথায় থেকে এলো? সে কি, কোথায় টিকটিকি? ও মাই গড! এভাবেই ম্যাডাম চিৎকার করতে করতে লাফাতে থাকেন। তখন বিট্টু জোরে হেসে ফেলে। আসলে বিট্টু খেলনা টিকটিকি ম্যাডামের মাথায় ছেড়ে ম্যাডামকে ভয় দেখাচ্ছিল। চিৎকার শুনে শ্রীলেখা দেবী অর্থাৎ বিট্টু ঠাকুমা তাদের চাকর কাঞ্চনকে বলেন, এই কাঞ্চন, এটা কিসের শব্দ হলো রে? দেখ তো কে চেঁচাচ্ছে। কাঞ্চন তখন ছুটে যায় এবং সবকিছু দেখে ফিরে এসে শ্রীলেখা দেবীকে বলে, মা, ছোটবাবু আবার আজকে একটা কাণ্ড ঘটিয়েছে। আমার মনে হয় দিদিমণি আর টিকবে না, তাকে টিকটিকি দেখিয়ে ভয় দেখাচ্ছে। এমন সময় ছবি ম্যাডাম ছুটতে ছুটতে সেখান থেকে আসেন এবং শ্রীলেখা দেবীকে বলেন, দেখুন শ্রীলেখা দেবী, আপনার বাড়ির বাচ্চা খুবই দুষ্টু, ওকে সামলানো আমার পক্ষে সম্ভব নয়। আমি আর ওকে পড়াতে আসছি না, আমি চললাম। কিন্তু ম্যাডাম শুনুন, একটাবার আমার কথাটা একবার শুনুন। শ্রীলেখা দেবী ডাকা সত্ত্বেও ছবি ম্যাডাম সেখানে দাঁড়ায় না। ম্যাডাম চলে যাওয়ার পর শ্রীলেখা দেবী মনমরা করে সোফায় বসে পড়েন এবং বলেন, এবারে আমি কি করব? দীপঙ্কর রোজ রোজ একটা করে টিচার পাঠায় বিট্টুকে রোজ পড়ানোর জন্য, আর এই দুষ্টু ছেলেটা না পড়ার জন্য ভয় দেখিয়ে সমস্ত টিচারকে 2 দিনেই তাড়িয়ে দেয়। এই মা মরা ছেলেটার কি আর পড়াশোনা হবে না? আমি এবার কতদিন একে সামলাবো? আমারও তো বয়স এসেছে, কখন কি হয় বলা যায় না বাপু। মা, আপনি বড়বাবুকে বলুন না ছোটবাবুর জন্য একটা মা আনে, তাহলে দেখবেন আপনাদের সংসারে সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। সে কথা কি আমি ওকে বলিনি ভাবছিস? রোজ এ নিয়ে আমার সাথে তর্ক হচ্ছে। এত করে বলছি একটা বিয়ে কর, ছেলেটা একটা মা পেলে হয়তো আবার শুধরে যাবে, কিন্তু কে কার কথা শোনে? বলে সৎ মা এলে ওর ছেলের নাকি আরো অযত্ন হবে, কিন্তু ছেলে যে এখন দিন দিন পাজি হয়ে উঠছে, সেদিকে কি হবে বলতো? শ্রীলেখা দেবী তার নাতির জন্য খুবই দুশ্চিন্তে ছিলেন। বিট্টু 6 বছরের একটি বাচ্চা ছেলে ছিল। তার জন্মানোর পর 2 বছরের মাথায় তার মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে বিট্টু ওর বাবা এবং ঠাকুমার কাছেই মানুষ। কিন্তু বাড়িতে মা না থাকলে যা হয়, বিট্টু ধীরে ধীরে দুষ্টু হয়ে যেতে থাকে। স্কুলে এসেও পড়াশোনা করতো না, এজন্য প্রিন্সিপাল ম্যাডাম বারবার ফোন করে বাড়িতে কমপ্লেন জানাতেন।
একদিন সন্ধ্যাবেলায় দীপঙ্কর বাড়ি ফিরে এসে বিট্টুকে ডেকে জিজ্ঞাসা করে, বাবা বিট্টু, নতুন টিচার কেমন লাগলো? কেমন আবার লাগবে, উনি যদি তাকে টিকতে দেন তবেই তো সে থাকবে। তোমার গুণধর ছেলে তাকে টিকটিকির ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। এ কথা শুনে দীপঙ্কর খুবই রেগে যায় এবং একটি কঞ্চি নিয়ে বিট্টুকে একঘা মারে এবং বলে, তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি? এত কষ্ট করে আমি চুমি ম্যাডামকে রাজি করলাম তোকে পড়ানোর জন্য, আর তুই তাকে তাড়িয়ে দিলি। তোর জ্বালায় এলাকায় একটাও টিচার তোকে পড়াতে পারবে না। আমি যতই তোকে মানুষ করতে চাই না কেন, তুই দিনকে দিন দেখছি বিগড়েই যাচ্ছিস। মার খেয়ে বিট্টু কাঁদতে থাকে। এমন সময় শ্রীলেখা দেবী তাকে চুপ করাতে করাতে বলেন, ওইটুকু বাচ্চাকে তুই এভাবে মারছিস কেন শুনি? মারলে কি ও শুধরে যাবে? আমি এত করে তোকে বলছি একটা বিয়ে কর, মায়ের ভালোবাসা পেলে দেখবি ও ঠিক মানুষ হয়ে যাবে। মা, কি এমন ভরসা আছে বলো যে একটা মেয়ে এসে আমার ছেলেকে ভালোবাসবে? আজকালকার মেয়েরা খুবই স্বার্থপর, শেষে দেখা যাবে এই জীবনে আরো দুঃখ নেমে আসবে। আমি তো ওর ভালোর জন্য বিয়েটা করতে চাইছি না। দীপঙ্কর একটি ফুড ফ্যাক্টরির মালিক ছিল, তাই সে সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকতো। অপরদিকে শ্রীলেখা দেবীরও বয়স হয়েছিল, তাই তিনিও তার দুষ্টু নাতিকে সামলাতে পারতেন না। একদিন পার্কে বেড়াতে গিয়ে তার প্রতিবেশী ঝিলমিলের সঙ্গে শ্রীলেখা দেবীর দেখা হয়। তাকে দেখে শ্রীলেখা দেবী বলেন, আরে ঝিলমিল, এত সকাল সকাল ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি, ওকে আমি একটা টিউশন দিয়েছি, সেখানেই নিয়ে যাচ্ছি। তাই নাকি? তা মা, আমার নাতিটার জন্য একটা ভালো টিউশন টিচার খুঁজে দাও না। ছেলেটা ভারী দুষ্টু হয়েছে, অন্য টিচার ওকে সামলাতে পারছে না। আন্টি, আমি আমার ছেলেকে যে টিউশন টিচার দিয়েছি, আপনি বিট্টুকে ওকেই দিন। ও খুব ভালো মেয়ে, খুব শান্ত, বাচ্চাদেরকে খুব কেয়ার নিয়ে পড়ায়। এ তো খুব ভালো কথা মা, কিন্তু সে কি আমাদের বাড়িতে এসে বাচ্চাটাকে পড়িয়ে যাবে? যা মাইনে নেবে আমি দিতে রাজি আছি। তুমি একটু কথা বলে দেখো না মা, ম্যাডাম যদি রাজি হন তাহলে আমি একটু স্বস্তি পাই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কল করে জেনে নিচ্ছি। এরপর ঝিলমিল মধুমিতা নামে এক ম্যাডামকে ফোন করে এবং বিট্টুর ব্যাপারে সবকিছুই বলে। পরের দিন সকালবেলা মধুমিতা ম্যাডাম শ্রীলেখা দেবীর বাড়িতে আসে এবং শ্রীলেখা দেবীকে বলে, আমাকে ঝিলমিল পাঠিয়েছে এ বাড়িতে টিউশন পড়ানোর জন্য। আরে হ্যাঁ, আজ তো আপনার আসার কথা। কাঞ্চন, এই কাঞ্চন, ম্যাডামকে নিয়ে যা, বিট্টুর ঘরে নিয়ে যা। আপনি ওর সঙ্গে যান, ও আপনাকে বিট্টুর রুম পর্যন্ত ছেড়ে দেবে। বিট্টুর কাছে গিয়ে মধুমিতা তাকে বলে, হ্যালো লিটল স্টার, কেমন আছো তুমি? আমি তোমার নতুন টিচার, মিস মধুমিতা। আমি আপনাকে আজকেই মজা দেখাবো। যেমন এসেছেন এমন ঘর থেকে দৌড়ে পালাবে। হে হে হে। আরে বিট্টু, তুমি তো একেবারে ঠিক বলেছো। এই ককরোচটা একেবারে আমার মতোই কালো, কিন্তু আমি তো ভয় পাই না। এক্ষুনি এটাকে টেনে বাইরে ফেলে দেব, দেখবে। এই বলে মধুমিতা ককরোচটিকে ফেলে দেয়। ও বলে, আচ্ছা বিট্টু, তোমার কাছে আর কি কি জিনিস আছে আমাকে ভয় দেখানোর জন্য? কিন্তু জানো তো, আমি এসব কিছুতেই ভয় পাই না। আর মজার কথা কি জানো, আমি যখন তোমার মতো ছোট ছিলাম, আমিও আমার টিচারকে এভাবে ভয় দেখাতাম। মধুমিতার কথা শুনে বিট্টু চোখ বড় বড় করে তাকায় এবং বলে, তাই আপনি আপনার ম্যাডাম স্যারদের কি কি ভয় দেখাতেন? এই ধরো না, রাত্রিবেলা যখন স্যারেরা বাড়ি ফিরে যান, তখন গাছের আড়াল থেকে বাঘের আওয়াজ করে ভয় দেখাতাম। মধুমিতার কথা শুনে বিট্টু হা হা করে হেসে ফেলে। এভাবেই প্রথম দিন বিট্টুর সঙ্গে মধুমিতার একটু বন্ধুত্ব হয়ে যায় এবং সে অল্প কিছু পড়াশোনা করে। কিন্তু দ্বিতীয় দিন বিট্টু মধুমিতাকে বলে, ম্যাডাম, আমার খুব জোর টয়লেট পেয়েছে, আমি টয়লেট করতে যাব। ঠিক আছে বিট্টু, তুমি যাও, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, এরপর আমরা ইংরেজি পড়বো, কেমন? বিট্টু তৎক্ষণাৎ টয়লেটে চলে যায়, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পর সে আর ফিরে আসে না। এই দেখে মধুমিতা টয়লেটের কাছে গিয়ে বলে, বিট্টু, এই বিট্টু, কি হলো, তুমি এখনো টয়লেট থেকে বেরোচ্ছ না যে? ম্যাডাম, আমার খুব পেট ব্যথা করছে, আমি আর পড়তে পারবো না, আমি আজকে চলে যাই। ঠিক আছে বিট্টু, আজ না হয় থাক, কিন্তু তুমি হোমওয়ার্কগুলো করে রাখবে, আমি কালকে এসে ধরবো, কেমন? প্রথম মধুমিতা ম্যাডাম বিট্টুকে একেবারেই পড়াশোনার জন্য চাপ দিতেন না। এতে করে বিট্টু রোজ রোজ বাহানা করতে থাকে। কোনোদিন টয়লেটের বাহানা, কোনোদিন পেট ব্যথার বাহানা, কোনোদিন আবার ঘুমের বাহানা।
একদিন শ্রীলেখা দেবী মধুমিতা ম্যাডামকে ডেকে বলেন, ম্যাডাম, আমার নাতিটা না খুবই দুষ্টু। ও কোনো টিচারকে দুদিনের বেশি টিকতে দেয় না। আপনি প্রথম টিচার যে ওকে 1 সপ্তাহ ধরে পড়ানোর জন্য বোঝাচ্ছেন। আপনি ওর উপরে বিরক্ত হয়ে পড়ানো ছেড়ে দেবেন না তো? না মাসিমা, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আর আপনাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না। আমি ওকে ঠিক ম্যানেজ করে নেব। পরের দিন যখন মধুমিতা ম্যাডাম বিট্টুকে পড়াতে আসে তখন বিট্টু ঘুমের বাহানা করে এবং বলে, ও তাই নাকি? কিন্তু আজকে তো আমি পপকর্ন এনেছিলাম। আমি ভাবলাম আমি আর বিট্টু দুজনে পপকর্ন দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো আর কার্টুন দেখবো, কিন্তু তোমার তো ঘুম পাচ্ছে। তাহলে আজকে আর খাওয়া দাওয়া কার্টুন কিছুই হবে না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমি ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, তাহলে চলো, রোজ রোজ যদি পড়াশোনা হয়, আজ একটু পার্টি হোক। ম্যাডাম, আমার একটুকু ঘুম পাচ্ছে না, ঘুম চলে গিয়েছে। চলো না, আমরা পপকর্ন বানাবো আর কার্টুন দেখবো। এই বলে বিট্টু এবং মধুমিতা ম্যাডাম দুজন মিলে তাদের কিচেনে যায় এবং সেখানে পপকর্ন তৈরি করে আর অনলাইনে অর্ডার দিয়ে কোক আনায় এবং কার্টুন দেখতে বসে। বিট্টুকে মধুমিতা ম্যাডামের সঙ্গে আনন্দ করতে দেখে শ্রীলেখা দেবীর মন ভরে যায়। সন্ধ্যাবেলা দীপঙ্কর অফিস থেকে ফিরে এলে তিনি দীপঙ্করকে বলেন, জানিস দীপঙ্কর, এই ম্যাডামটা না খুবই ভালো। বিট্টুকে বুঝিয়ে শুনিয়ে পড়ায়, ওর সঙ্গে খুব ভালোভাবেই মিশে গেছে। তাই নাকি? তাহলে তো ভালো কথা। যাক, আমার একটু টেনশন কমলো দেখছি। কয়েকদিন পর বিট্টুর রেজাল্ট বেরোয় এবং দেখা যায় বিট্টু ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। এতে করে সবাই অবাক হয়ে যায়। প্রিন্সিপাল ম্যাডাম শ্রীলেখা দেবীকে ডেকে বলেন, শ্রীলেখা দেবী, এবার আপনার নাতি তো দারুণ রেজাল্ট করেছে। হঠাৎ করে ওর এত পরিবর্তন এলো, আমরা তো কিছু বুঝতেই পারছি না। আসলে ওকে আমরা একটা ভালো টিউশন টিচার দিয়েছি। ওই মেয়েটি খুব ভালো পড়ায়, এখন তার সাথে সাথে খুব মন দিয়ে পড়াশোনাও করে। এটা খুব পজিটিভ একটা দিক। এভাবে পড়াশোনা করলে বিট্টুর ফিউচার আরো ভালো হবে আর ভালো রেজাল্টও করবে। মধুমিতা বিট্টুকে পড়াচ্ছিল, এমন সময় খুব বৃষ্টি নেমে আসে। সেদিন দীপঙ্করের অফিস ছুটি ছিল। পড়ানো হয়ে গেলে সে বাড়ি ফেরার জন্য তৈরি হয়, কিন্তু বৃষ্টির জন্য কিছুতেই বেরোতে পারছিল না। এমন সময় শ্রীলেখা দেবী বলেন, মধুমিতা, তুমি এত অস্থির হচ্ছ কেন মা? আজ না হয় আমাদের বাড়িতে ডিনারটা করে নাও, তারপর দীপঙ্কর তোমাকে তোমাদের বাড়িতে ছেড়ে আসবে। না না মাসিমা, ঠিক আছে, আমি বাড়ি গিয়েই খেয়ে নেব। আমার জন্য আপনাদেরকে অত কষ্ট করতে হবে না। আরে এতে কষ্টের কি আছে? কাঞ্চন দা তো এমনিতেই সবার জন্য রান্না করছে, আর যদি হয় একটু বেশি রান্না করে নেবে। আপনি আজ আমাদের বাড়িতে খেয়ে যাবেন। হ্যাঁ ম্যাম, আপনি আজকে আমাদের সঙ্গে খেয়ে নিন। কি মজা, কি মজা, ম্যাম আজকে আমাদের সঙ্গে খাবে। বিট্টু বাবু, তুমি যখন বলছো তাহলে এবার তো আমি আর না করতে পারবো না। এভাবে সেদিন মধুমিতা বিট্টুদের সাথে ডিনার করে এবং তারা খাবার টেবিলে অনেক গল্প করে। খাওয়া শেষ হয়ে গেলে দীপঙ্কর মধুমিতাকে গাড়ি করে তাদের বাড়িতে ছেড়ে দেয়। রাস্তায় যেতে যেতে দীপঙ্কর বলে, থ্যাংক ইউ মধুমিতা ম্যাম। আজ মায়ের কাছে শুনলাম বিট্টু নাকি এখন বেশ ভালো পড়াশোনা করছে। ও আপনার কথা খুব শোনে, দেখছি আপনাকে খুব পছন্দ করে। বিট্টু খুবই সুইট একটা বাচ্চা। বাচ্চারা ফুলের মতো হয়, তাদেরকে ভালোবাসা দিলে তারা তো আমাদের কথা শুনবেই। মধুমিতার কথা দীপঙ্করের খুব ভালো লাগে এবং সে মনে মনে মধুমিতাকে পছন্দ করতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন শ্রীলেখা দেবী দীপঙ্করের সঙ্গে মধুমিতার ব্যাপারে কথা বলেন। বাবা দীপঙ্কর, আমার মধুমিতাকে বেশ পছন্দ। তুই যদি হ্যাঁ বলিস তাহলে আমি ওর বাবার সাথে কথা বলে তোদের বিয়েটা পাকা করব। আমাকেও মধুমিতাকে খারাপ লাগে না। আমার মনে হয় ভালোভাবেই ও বিট্টুর পড়াশোনা করাতে পারবে। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে তুমি তাই করো। এরপর শ্রীলেখা দেবী মধুমিতার কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেসটা নেয় এবং তাদের বাড়িতে গিয়ে তার বাবা বিজয়বাবু ও মা রত্না দেবীর সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে রত্না দেবী বলেন, দিদি, আপনারা খুবই ভালো পরিবারের মানুষ। আপনারা আমার মেয়েকে বাড়ির বউ করতে চাইছেন, এ তো খুবই সৌভাগ্যের কথা। কিন্তু আমরা আপনাকে মধুমিতার ব্যাপারে সমস্ত কথা বলতে চাই। কি কথা দিদি ভাই? আপনি নিশ্চিন্ত হয়ে বলুন আমাদেরকে। মধুমিতার এর আগে একবার বিয়ে হয়েছিল। আমরা অনেক টাকা পয়সা দিয়ে ভালো বড়লোক বাড়িতে ওর বিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি ছেলেটার আগে থেকেই বিয়ে এবং তারা শুধু পয়সার লোভে আমার মেয়েকে বিয়ে করেছে।
ওরা পয়সা গয়না গাটি সবকিছু নিয়ে মধুমিতাকে তার কালো রঙের জন্য অপমান করে এবং সেই রাতে মধুমিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এটাতে তো মধুমিতার কোনো দোষ নেই দিদি ভাই, ও তো নিষ্পাপ একটা মেয়ে। আমি চাই আপনারা এসব ভুলে ওর ভবিষ্যতের কথা নতুন করে ভাবুন আর আমার ছেলের সাথে ওর বিয়েটা দিয়ে দিন। শ্রীলেখা দেবীর কথা শুনে মধুমিতার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কিছুদিনের মধ্যেই মধুমিতার সঙ্গে দীপঙ্করের বিয়ে হয়ে যায় এবং তারা বিট্টুকে নিয়ে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।